হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব 2024-এ মুক্তি পাওয়া তেলেগু হরর ফিল্ম কালিঙ্গা। মুভির শুরুতেই আমাদের একটা মাইথোলজি স্টোরি শোনানো হয়, যেখানে বলা হয় যে লর্ড বিষ্ণুর অবতার নরসিম্হা হিরণ্যকশ্যপকে মারার পর যখন খুব রেগে গিয়েছিল, তখন তার রাগকে শান্ত করার জন্য লর্ড শিবা এসেছিল ঈগলের রূপ নিয়ে, আর তাদের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ভাবে লেগেছিল যে দেবতারা ভয় পেয়ে গিয়েছিল, আর এই যুদ্ধ থামানোর জন্য তারা মহাশক্তির কাছে আহ্বান জানায়। আর সেই মহা আদিশক্তি তখন দেবী প্রত্যঙ্গিরার রূপ নিয়ে এসে নরসিংহার রাগকে শান্ত করে। এরপর সেই দেবী অষ্টসিংহের মুখ নিয়ে এভিল শক্তিকে ধ্বংস করে। কিন্তু আজও বেশ কিছু গ্রামে দুষ্টু শক্তি মানুষের স্যাক্রিফাইস নেয়। এখন দেখার এটাই যে এই দেবী মা কিভাবে এই গ্রামের মানুষদের রক্ষা করবে। এরপর আমরা 1922 সালের টাইমলাইনে একটি গ্রাম দেখতে পাই, যেখানে তিনটি অদ্ভুত ঘটনা ঘটে। এক হচ্ছে একটি কৃষকের ওয়াইফ রাত্রিবেলা হঠাৎই কারোর আওয়াজ শুনতে পায়, আর এটা শুনে বাইরে গেলে সে হঠাৎই নিজের একটা হাত কেটে নিজেই খেতে থাকে। দুই, সেই দিনই সন্ধ্যেবেলা এক সাইকেল নিয়ে যাওয়া পথচারী নিজের মাথা এক গাছের মধ্যে ঠুকে নিজে সুইসাইড করে। আর তিন হচ্ছে একটি বাচ্চা মেয়ে নিজের এক কান কেটে নিজেই খেতে থাকে। এই সমস্ত ঘটনাতে ভয় পেয়ে গ্রামের মানুষজন সেই গ্রামের জমিদারকে গিয়ে এইসব কথা বলে। তখন সেই জমিদার তার মাকে গিয়ে এই সমস্ত ঘটনা বলে, আর তার মা তাকে কিছু উপদেশ দেয়। তার মায়ের কথা শুনে মনে হচ্ছিল যে এই গ্রামের অভিশাপ সম্পর্কে সে অনেক কিছুই জানে। এরপর জমিদার মশাই বাড়ি থেকে একটা বাক্স আর বেশ কিছু খাজানা তার মধ্যে পুরে একটা ঘোড়া নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, নিজের পরিবার পরিজনকে ছেড়ে। সে নিজের লাইফকে স্যাক্রিফাইস করে এই গ্রামের অভিশাপকে কাটানোর কোনো রাস্তা খুঁজে বের করার জন্য জঙ্গলে পাড়ি দিয়েছিল। কাহিনী শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা বেশ কিছু মানুষকে কাঁধে করে একটা মৃতদেহ নিয়ে যেতে দেখি গ্রামের একটি প্রান্তে। তারা গ্রামের সীমানা অতিক্রম করে এবং মৃতদেহকে একটি সার্টেন জায়গায় রেখে দেয়। তাদের কথাবার্তা শুনে এটা বোঝা যায় যে সেই মৃতদেহ রাখার 2 মিনিট পর তারা যদি সেই গ্রামের সীমানায় না ঢোকে তাহলে তারা কেউই বাঁচবে না। এই বলে তারা মৃতদেহটা রেখে গ্রামের সীমানার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ঢুকে পড়ে। আর তখনই আমরা এক অদ্ভুত ক্রিয়েচারকে সেই মৃতদেহটাকে নিয়ে যেতে দেখি। আর সেই গ্রামের সীমানা দেখে আমরা বুঝতে পারি যে এই গ্রামটাকে পুরো চারিদিক থেকে বেঁধে দেওয়া হয়েছিল, আর সেই গ্রামের বাইরে যাওয়া টোটালি নিষেধ ছিল। এরপর আমরা লিঙ্গামকে দেখতে পাই, যে তার বন্ধু মূর্তির সাথে মদের বিজনেস চালায় এই গ্রামের মধ্যে। লিঙ্গাম অনাথ ছিল, তার মা বাবা কেউই ছিল না, কিন্তু মূর্তির বাবা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসত। লিঙ্গামের লাভ ইন্টারেস্টের নাম হচ্ছে পদু, আর পদুও লিঙ্গামকে পছন্দ করে। আর এরপর আমরা সেই গ্রামের প্রেজেন্ট জমিদার বীররাজুকে দেখতে পাই, আর সে হচ্ছে খুবই ক্রুয়েল। সে গ্রামের লোকজনদের লোন দিয়ে তাদের জমি জায়গা আত্মসাৎ করে নেয়, আর তার সুদের হার এতটাই বেশি যে কোনো গ্রামবাসী সেটা শোধ করতে পারে না। আর যদি কেউ শোধও করে দেয় তাহলে সেই মানুষটিকে বীররাজু প্রাণে মেরে দেয়, যাতে তার জমি তাকে ফেরত দিতে না হয়। বীররাজুর ভাই বালিও তারই মতো, সে গ্রামের মেয়েদেরও অত্যাচার করে। বীররাজু এতটাই নিচে নামা পাবলিক যে গ্রামের পুজোর দানপত্রে পাওয়া যে টাকা সেটাও সে আত্মসাৎ করে। সেই দিন রাতে গ্রামে আমরা একটা রিচুয়াল দেখতে পাই, যে রিচুয়াল টাইমে কারোর ঘর থেকে বেরোনো বারণ ছিল। পরের দিন সকালে আমরা লিঙ্গাম আর পদুকে একে অপরের সাথে ফ্লার্ট করতে দেখি, কিন্তু প্রবলেম এখানে এসে দাঁড়ায় যে বীররাজুর ভাই বালির নজরও পদুর ওপর পড়েছিল। সিচুয়েশন বিগড়ায় তখন যখন বালি গ্রামের এক বয়স্ক মানুষের নাতনিকে গাড়িতে তুলতে যায়, তখন পদু এক ত্রিশূল নিয়ে তাকে মেরে ফেলার ভয় দেখায়। তাই এই সিচুয়েশনে সে পদুর ওপর বদলাও নিতে চায়। তার দাদা এই সমস্ত ঘটনা শুনে তাকে আরো উস্কায় যে পদুর সর্বনাশ করার জন্য। আর সে সর্বনাশ করতে গেলে লিঙ্গাম সেখানে এসে পৌঁছায়, তাদেরকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। আর এই ঘটনার পর লিঙ্গাম আর পদু তারা দুজনেই খুব কাছে চলে আসে। এরই মধ্যে গ্রামে দুটি ঘটনা ঘটে। এক, প্রেগনেন্ট লেডি ভুল করে তার মেয়েকে জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে গ্রামের সীমানা পার করে যায়, তখনই সেই ক্রিয়েচার তাকে মেরে খেয়ে নেয়। এখানে এটা স্পষ্ট হয় যে এই ক্রিয়েচার একটা নির্দিষ্ট সীমানার মধ্যেই থাকে, তাই সবাই ওই গ্রামের সীমানা অতিক্রম করতে বারণ করে। আর একটি ঘটনা হলো, এক তান্ত্রিক মহিলা এক পজেস ওয়াইফকে ভূত ছাড়াচ্ছিল, আর তার মধ্যে আমরা কিছু সুপারন্যাচারাল ক্ষমতা দেখতে পাই। লিঙ্গাম পদুর বাবার কাছে গিয়ে তাদের দুজনের বিয়ের জন্য রিকোয়েস্ট করে, কিন্তু পদুর বাবা এতে রাজি হয় না। সে জানায় লিঙ্গাম একজন মদ ব্যবসায়ী, সে বিয়ের পর তার বউকে খাওয়াবে কি। আর এছাড়াও তাদের কোনো জমি জায়গা নেই। তাদের এক সময় দাদুর কাছে তার কিছু জমি ছিল, যেটা এখনো জমিদারের কাছে বন্ধক দেওয়া রয়েছে, আর সেটা ফেরত পাওয়ার চান্স একদমই নেই। লিঙ্গামকে জানায় যে সে তার দাদুর জমির পেপার যদি জমিদারের থেকে ফেরত আনতে পারে তাহলে সে তার মেয়ের সাথে
সাথে তার বিয়ে দেবে। এখানে পদুর বাবা শিওর ছিল যে সে তার জমির পেপার আনতে পারবে না, আর সেই জন্যই সেই কথা বলেছিল। কিন্তু পরের দিনই লিঙ্গম জমিদারের বাড়িতে গিয়ে হাজির হয় আর সে তার দাদুর জমির পেপার চেয়ে বসে। এর কারণে সে জানায় যে তার দাদু, তার বাবা আর সেও এখনো অব্দি লোনের টাকা দিয়ে এসছে, তাই এতদিনে তার লোন শোধ হয়ে যাওয়ার কথা। তাই জমিদার বাবু যেন তার 2 একর জমির পেপারটা তাকে দিয়ে দেয়। কিন্তু বীররাজু এখানে জমির পেপার তাকে দিতে রাজি হয় না। কিন্তু লিঙ্গম তার দাদুর জমির জন্য মারপিট করতে এগিয়ে এলে বীররাজু এখানে একটা প্ল্যান কষে। সে জানায় যে তার দাদুর 2 একর জমির বদলে সে তাকে 4 একর জমির দেবে, কিন্তু সেটা হবে গ্রামের সীমানার বাইরে জঙ্গলের এরিয়াতে। লিঙ্গম তাতেও রাজি হয়ে যায়। তখন সাথে সাথেই জমিদার বীররাজু এই 4 একর জমি লিঙ্গমের নামে লিখে দেয়। এই 4 একর জমির এরিয়াটা ছিল সেই রেস্ট্রিক্টেড এরিয়া গ্রামের সীমানার বাইরে। সেই সীমানার বাইরের জমি এমনিও কোনো কাজের না, আর সেই জন্যই সে 4 একর জমি লিঙ্গমের নামে লিখে দিয়েছিল, যাতে সে সেখানে যায় আর পুরো জমিটাই তার আত্মসাৎ করতে পারে। কারণ সেই রেস্ট্রিক্টেড এলাকাতেই থাকতো সেই অদ্ভুত ক্রিয়েচার যে মানুষ খায়। 2 একরের বদলে 4 একর জমি নিয়ে আসার জন্য পদুর বাবা তার মেয়ের সাথে লিঙ্গমের বিয়ে দিয়ে দেয় অনিচ্ছা থাকা সত্ত্বেও। এরপর আমরা জানতে পারি যে লিঙ্গম প্রতিদিন রাতেই একটা স্বপ্ন দেখে, যেটা তার ছোটবেলায় তার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা। আর সেটা হলো সেই ক্রিয়েচার ছোটবেলায় তারই সামনে তার দাদুকে মেরে দিয়েছিল। এখন ঘটনা হলো সে এই এরিয়া সম্পর্কে জানা সত্ত্বেও সেই জায়গাতে কেন 4 একর জমি নিল, সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। পদু মন্দির থেকে বেরোলে সেই তান্ত্রিক মহিলা তাকে বলে যে তার স্বামীর ওপর মৃত্যু ছায়া রয়েছে, তাই সে যেন সাবধানে থাকে। লিঙ্গম আর মূর্তি ঠিক করে যে সেই জায়গায় গিয়ে তারা 4 একর জমিটা ভালো করে দেখবে আর 3-4 দিন থেকে পুরো এরিয়াটা ভালো করে জানবে। এই মতো দুজনেই জঙ্গলের সীমানা পেরিয়ে সেই জায়গায় যায়। অদ্ভুত ব্যাপার হলো যে গ্রামের সীমানা ক্রস করলেও সেই ক্রিয়েচার এই দুজনের ওপর হামলা করে না। 2-1 ট্রাই তো করে মূর্তিকে টানবার, কিন্তু লিঙ্গম সামনেই থাকাকালীন সে তাকে টানতে পারে না। রাতে দুজনেই ঝর্ণার পাশে ঘুমায় আর সকাল হলেই পুরো এরিয়াটা ভালো করে দেখতে থাকে। অন্যদিকে বালি আর বীররাজ এটা টেনশনে পড়ে যায় যে 2 দিন হয়ে যাওয়ার পরও লিঙ্গমের মৃত্যুর খবর তাদের কাছে আসেনি, তার মানে সে এখনো বেঁচে আছে। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে সে বেঁচে আছে কি করে, কারণ গ্রামের সীমানা অতিক্রম করলেই 1 মিনিটের মধ্যেই সবাই মারা যায়। একদিন রাতে লিঙ্গম তার ওয়াইফ পদুকে তার সামনে দেখতে পায়, বাট অ্যাকচুয়ালি সে ওখানে প্রেজেন্ট ছিল না। এই জঙ্গল তার সাথে ট্রিক্স খেলছিল। এক ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে তার দাদু আর সে ছোটবেলায় এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন হাঁটছিল তখন তার দাদুর থেকে শুনেছিল যে তার মা যখন মারা যায় তখন একটা বক্স তার জন্য সে রেখে গেছে। বংশ পরম্পরায় সেই বক্সটা একের পর এক হাত বদল হয়েছে, কিন্তু তার দাদুকে সেই ক্রিয়েচার মেরে দিলে সেই বক্সটাই জঙ্গলের মধ্যেই কোথাও হারিয়ে যায়। ছোটবেলায় অনেকবার সেই জঙ্গলে এসেছে, কিন্তু বক্সটাকে সে আর খুঁজে পায়নি। তার মানে এখানে লিঙ্গম আগেই এই জঙ্গল সম্পর্কে ভালো করে জানতো। তারপর একদিন লিঙ্গম সেই বক্সটা পেয়ে যায়। বক্সটা খুললে তার মায়ের ব্যবহার করা বেশ কিছু জামা কাপড় সে পায়, আর সাথে একটা বইও দেখতে পায়, আর সেই বইটার মধ্যেই ছিল সমস্ত উত্তর। লিঙ্গম বইটা পুরো পড়া শেষ করে দেয় আর এরপর মূর্তিকে সেই স্টোরিটা বলতে থাকে। তো এখানে কাহিনী শুরু হয় 18th সেঞ্চুরিতে, যেখানে রুদ্রগিরিতে মাছিরাজু শাসন করত। আর এই রাজা কখনোই প্রজার কোনো চিন্তা করত না। তার বরাবরই এটা সংকল্প ছিল অন্য রাজ্য আক্রমণ করে সেখানকার ট্রেজারকে লুট করা। বেশ কিছু রাজ্য দখল করার পর তার নজর পড়ে কলিঙ্গ রাজ্যতে, আর তখন কলিঙ্গ রাজ্যের রাজা ছিল রামাসিংহা, যে অনেকই বীর ছিল। তাই মাছিরাজু কলিঙ্গ রাজ্য জয় করতে পারে না, সে যুদ্ধে হেরে যায়। কিন্তু তারপরেও সে অনেকবার কলিঙ্গ রাজ্যকে আক্রমণ করে, কিন্তু প্রতিবারই পরাস্ত হয়। সেই দুঃখে একদিন মাছিরাজু মারা যায়, আর তারপর রাজা হয় তারই ছেলে বাইলুরু। বাইলুরু নিজের বাবার ইচ্ছা পূরণ করার জন্য সেও কলিঙ্গ রাজ্যকে আক্রমণ করে, কিন্তু সেও হেরে যায়। বাইলুরু তখন বুঝতে পারে যে কলিঙ্গ রাজ্যের সাথে যুদ্ধে সে জিততে পারবে না, আর তখন সে অসুর শক্তির হেল্প নেয়। ধারকা নামে এক তান্ত্রিকের হেল্প নিয়ে সে এক ব্ল্যাক ম্যাজিক করে আর এক অসুরের জন্ম দেয়, যে অসুরের নাম হচ্ছে দক্ষি। আর এটা হচ্ছে সেই অসুর যে গ্রামের সীমানার বাইরে থেকে মানুষদের ধরে মেরে খেয়ে নিচ্ছে।
নিচ্ছে। তো দাক্সির হেল্প নিয়ে বাইলুরু সেই কলিঙ্গ রাজ্যকে হারিয়ে দেয় আর সেখানকার ট্রেজার নিজের রাজ্যে নিয়ে আসে। রামাসিংহা তখন তার নিজের ছেলে মহাকালিঙ্গা আর চোলাকালিঙ্গা দুজনকেই রাজ্যের বাইরে ভাগিয়ে দেয় যাতে তাদের ব্লাড লাইন কন্টিনিউ থাকে। কলিঙ্গ রাজ্য ভেঙে যাওয়ার পর বাইলুরুর রাজ্য বেশি দিন টেকে না, সেখানে অভিশপ্ত হয়ে পড়ে পরিবেশ আর অসুরা দাক্সি সেই রাজ্যের মানুষদেরই খেতে থাকে। বাইলুরু অনেক চেষ্টা করেও সেই অসুরকে কন্ট্রোল করতে পারে না। তখন তার ওয়াইফ শকুন্তলা এক মনীষী গিরি মহর্ষিকে এই সমস্ত ঘটনা বলে এবং তার হেল্প চায়। মহর্ষি জানায় যে রাস্তা বাইলুরু নিয়েছে সেখানে এই প্রবলেমটা আসারই ছিল, কিন্তু একটা রাস্তা আছে যাতে এই সমস্ত কিছু আটকানো যাবে। শকুন্তলা দেবীকে গ্রামের সীমানাতে গ্রাম দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে আর তার সাথে প্রতিষ্ঠা করতে হবে প্রত্যঙ্কিরা মায়ের মূর্তি আর তাকে প্রতিনিয়ত পুজো তো করতেই হবে, পাশাপাশি তার কাছে ক্ষমাও চাইতে হবে। আর এগুলো করলেই অশুভ শক্তিকে মা কখনোই গ্রামের মধ্যে প্রবেশ করতে দেবে না। আর এই কারণেই সেই ক্রিয়েচার গ্রামের সীমানার মধ্যে ঢুকতে পারছিল না, কারণ তখন গ্রামকে প্রোটেক্ট করছে প্রত্যঙ্কিরা মা নিজেই। মনীষী আরো জানায় যে মায়ের মূর্তি প্রতিস্থাপনের পর 5 থেকে 120 বছরের মধ্যে গ্রামের মধ্যে অদ্ভুত কিছু কার্যকলাপ ঘটবে। আর সেই সময়ের ফুল মুনের দিন কলিঙ্গ রাজ্যের সমস্ত ট্রেজার নিয়ে গিয়ে ভূতারামারির পাশে সীমানার বাইরে এক গুহার মধ্যে রেখে দিতে হবে আর সাথে তার পরিবারের একজন সদস্যকে স্যাক্রিফাইস দিতে হবে, তবেই এই অভিশাপকে আটকানো যাবে। এটা শুনে শকুন্তলা দেবী খুবই টেনশনে পড়ে যায়। তাই মুভির শুরুতে আমরা যে বয়স্ক লেডিকে দেখেছিলাম সেটা শকুন্তলা দেবী ছিল। আর গ্রামে যে 3খানা ঘটনা ঘটেছিল এটা ইন্ডিকেট করেছিল যে সময় এসে গেছে তার পরিবারের একজনকে স্যাক্রিফাইস দেওয়ার। আর সেই জন্যই 1922 সালে আমরা সেই জমিদারকে তার ফ্যামিলি ছেড়ে একটা বাক্স নিয়ে জঙ্গলের মধ্যে চলে যেতে দেখি। অবভিয়াসলি সে নিজের স্যাক্রিফাইসই দিয়েছিল। আর সে নিজের স্যাক্রিফাইস দেওয়ার পর অদ্ভুত ঘটনাগুলো গ্রামের সীমানার মধ্যে হওয়া বন্ধ হয়ে যায়। বইটা পড়ে লিঙ্গাম জানতে পেরে যায় যে এই জঙ্গলের মধ্যে কোনো গুহা আছে আর সেখানে ট্রেজার রয়েছে। সে মূর্তিকে নিয়ে জঙ্গলের এদিক ওদিক খুঁজতে থাকে সেই গুহা এবং ফাইনালি সেটা পেয়েও যায় আর সাথে সেই বক্সের মধ্যে থাকা ট্রেজারও। কিন্তু সমস্যা ছিল এখানে যে তাদেরকে ফলো করতে করতে এই গুহার মধ্যে সেই ক্রিয়েচার মানে অসুরা দাক্সিও এসে পৌঁছেছিল আর বালিও তার দলবল নিয়ে এই গুহাতে এসে হাজির হয়। কারণ 2 দিন হয়ে যাওয়ার পরও যখন লিঙ্গামের মৃত্যুর খবর তারা পাচ্ছিল না তখন তারা ঠিক করে যে সে নিজে এসেই তাকে মারবে, কিন্তু হয় উল্টো অসুরা দাক্সি তখন বালি আর তার লোকজনদের মেরে খেয়ে নেয় আর লিঙ্গামের দিকে অ্যাটাক করতে যায়। অন্যদিকে আমরা সেই তান্ত্রিক মহিলাকে অ্যাক্টিভ হতে দেখতে পাই কারণ সে একটি পাতার মধ্যে গুহার মধ্যে চলা সবকিছু ঘটনা দেখতে পাচ্ছিল আর কিছু ম্যাজিক্যাল ট্রিকের মাধ্যমে সে লিঙ্গামকেও হেল্প করছিল দেবী প্রত্যঙ্গিরা মায়ের হেল্প নিয়ে। আর তখনই লিঙ্গাম গুহার মধ্যে একটি তলোয়ার দেখতে পায়। লিঙ্গামের মধ্যে যেহেতু কলিঙ্গ বংশের রক্ত বইছে তাই সে তলোয়ারটা নিলে দেবী প্রত্যঙ্গিরা মায়ের শক্তির হেল্প নিয়ে সে অসুরা দাক্সিকে মেরে দেয়। এরপর কিছুদিন পরের ঘটনা আমরা দেখতে পাই যেখানে ট্রেজারের হেল্প নিয়ে লিঙ্গাম আর তার ফ্যামিলি অনেক বড় লোক হয়ে গেছে। কিন্তু পোস্ট ক্রেডিট সিনে আমরা আরেকটি অসুরকে জন্ম নিতে দেখি আর সাথে দেবী প্রত্যঙ্গিরা মায়ের এক ঝলকও দেখানো হয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল কালিঙ্গা মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।